দেশের অর্থনীতিতে প্রভাব বিস্তারকারী কোম্পানিগুলোর মধ্যে হামিদ গ্রুপ একটি ব্যতিক্রমী নাম। বাংলাদেশের অর্থনীতিতে হামিদ গ্রুপ ও তাদের ভাই বন্ধুর চক্রের প্রভাব আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির এক ভয়াবহ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে মিটার বাণিজ্য থেকে শুরু করে এলএনজি খাতে হাজার হাজার কোটি টাকার অপচয় ও লুটপাট হয়েছে। ৬ বছরে ১,৬৬,০০০ কোটি টাকা খরচ হলেও জনগণের প্রাপ্তি শুধুই সংকট আর অসন্তোষ। তাই বিজনেসম্যানিয়ার আজকের ভিডিওতে থাকছে এই অপব্যবস্থাপনার নেপথ্যের কাহিনী এবং এর ভয়াবহ প্রভাব। বাংলাদেশের বিদ্যুৎ খাতে প্রিপেইড মিটার ব্যবসা নিয়ে বহু বিতর্ক রয়েছে। বিশেষত সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ঘনিষ্ঠজনদের মাধ্যমে এই ব্যবসা একচেটিয়া নিয়ন্ত্রণের অভিযোগ বারবার আলোচিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের অধীনে মিটার সরবরাহ প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার বাণিজ্যিক সুযোগ সৃষ্টি হয়, কিন্তু এসব প্রকল্পের কার্যক্রম ঘিরে ছিল সন্দেহজনক ও স্বজনপ্রীতির অভিযোগ। ২০১০ সালে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়, যা ২০২০ সালের পর উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পায়। প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করে চীনের কোম্পানিগুলো, যেমন শেনজেন স্টার, ওয়াসিয়ন ও হেক্সিং। অভিযোগ রয়েছে, দরপত্রের শর্ত এমনভাবে নির্ধারণ করা হতো যাতে প্রতিমন্ত্রীর বাছাইকৃত কোম্পানিগুলো ছাড়া অন্য কেউ যোগ্য না হয়। দরপত্রে স্মার্ট প্রিপেইড মিটার যোগ করার মতো শর্ত সংযোজন করা হয়, যা আন্তর্জাতিক কোম্পানিগুলোর অংশগ্রহণ বন্ধ করে। ফলে শেনজেন স্টার ও ওয়াসিয়নের মতো প্রতিষ্ঠানগুলো বারবার কাজ পেয়ে যায়। এর সঙ্গে স্থানীয় এজেন্টদের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে। উদাহরণস্বরূপ, নসরুল হামিদের স্ত্রীর বড় ভাই সুজাত ইসলামের মৃত্যুর পর তার নিকটাত্মীয় মাহবুব রহমান এই ব্যবসা দেখাশোনা করেন। দরপত্রের মাধ্যমে মিটারের দাম কৃত্রিমভাবে বাড়ানো হতো। ৪,৫০০ টাকার মিটার ৬,০০০ টাকায় কেনার অভিযোগ ওঠে। এছাড়া দরপত্রের প্রাক্কলিত মূল্য প্রতিমন্ত্রীর পক্ষ থেকে নির্ধারিত ঠিকাদারদের বলে দেওয়া হতো, যাতে তারা সর্বনিম্ন দরদাতা হয়ে কাজ পায়। প্রিপেইড মিটার ব্যবসায় অনিয়মের অভিযোগ বিদ্যুৎ খাতের সাধারণ গ্রাহকদের উপর সরাসরি প্রভাব ফেলে। উচ্চ মূল্যে মিটার কেনা, স্বজনপ্রীতি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে ব্যর্থতা দেশের বিদ্যুৎ খাতকে আরও চাপের মধ্যে ফেলেছে। ভবিষ্যতে এ ধরনের প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি, যেন জনগণের টাকায় সঠিক সেবা নিশ্চিত হয়। নসরুল হামিদের নিজস্ব প্রতিষ্ঠানের কথা চিন্তা করলে তার মালিকানাধীন বনানীর প্রিয় প্রাঙ্গণ ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক অভিযান নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এই ভবনে থাকা হামিদ গ্রুপের অফিস থেকে ১,৫১,৩০০ টাকা উদ্ধার করা হয়। এই টাকার মধ্যে বিদেশি মুদ্রা, যেমন তুরস্কের ৫১০ লিরা ও ৫০ পাউন্ডের নোট পাওয়া গেছে। তবে এই অভিযান শুধুমাত্র অর্থ উদ্ধারেই সীমাবদ্ধ ছিল না। ভবনের ২য় তলা থেকে শুরু করে ৬ষ্ঠ তলা পর্যন্ত বিভিন্ন কক্ষ ঘিরে রাখা হয়। এমনকি অভিযান চলাকালে ভবনের আশেপাশের এলাকাও নিরাপত্তা বলয়ে আনা হয়। অভিযানটি ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হয় এবং এতে সেনাবাহিনী, বনানী থানার পুলিশ এবং র্যাবের সদস্যরা অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য বিষয় হল, হামিদ গ্রুপের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ভল্টের পাশের টেবিল ড্রয়ার এবং অন্যান্য কক্ষ থেকে এই বিশাল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। এ ধরনের একটি অভিযানের পেছনে কী কারণ থাকতে পারে? এখানে দুটি দিক উঠে আসে। প্রথমত, নসরুল হামিদের রাজনৈতিক এবং ব্যবসায়িক প্রভাব। একজন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসাবে তার এই ভবন এবং এর ভেতরে মজুদ থাকা অর্থের ব্যবহার নিয়ে স্বাভাবিকভাবে অনেক প্রশ্ন ওঠে। দ্বিতীয়ত, এই টাকা কি শুধুই ব্যবসার অংশ, নাকি এখানে কোনো গোপন অর্থনৈতিক কার্যকলাপ রয়েছে? উল্লেখ্য, তার হামিদ রিয়েল এস্টেট নামে একটি আবাসন ব্যবসা রয়েছে, যা ইতিমধ্যে আলোচনায় এসেছে। তবে এই অভিযান তার ব্যবসায়িক কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। তার সঙ্গে এলএনজি ব্যবসায় চক্রের যোগসূত্র এবং সংশ্লিষ্ট কেলেঙ্কারিগুলো বাংলাদেশের জ্বালানি খাতের একটি গভীর সমস্যার ইঙ্গিত দেয়। আওয়ামী লীগ সরকারের আমলে এলএনজি আমদানিতে যে ব্যবসায়িক চক্র গড়ে উঠেছে, তা মূলত কয়েকটি বিশেষ কোম্পানির উপর নির্ভরশীল ছিল। সূত্র মতে, গত ৬ বছরে বাংলাদেশ ১,৬৬,০০০ কোটি টাকা এলএনজি আমদানিতে ব্যয় করেছে। এর মধ্যে গত অর্থ বছরে ৪২,৬৪৩ কোটি টাকা খরচ হয়েছে। এই বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের পেছনে বিশেষ কিছু কোম্পানির সঙ্গে নসরুল হামিদ এবং তার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠেছে। ২০১৮-১৯ অর্থ বছর থেকে বাংলাদেশে প্রথমবারের মতো এলএনজি আমদানি শুরু হয়। শুরুতে সরকারি পর্যায়ের চুক্তি থাকলেও ২০২০ সাল থেকে খোলা বাজারে ক্রয় শুরু হয়। এই সময় থেকে ভিটল এশিয়া, গানভর, টোটাল এনার্জিস এবং অ্যাক্সিলারেট এনার্জি এ ৪টি কোম্পানি বেশি কাজ পায়। এর মধ্যে ভিটল এবং গানভর সরবরাহ করেছে মোট আমদানিকৃত এলএনজির ৬০%। অভিযোগ রয়েছে, এই দুই কোম্পানির সঙ্গে নসরুল হামিদের পরিবার ও বন্ধুদের সরাসরি যোগসূত্র রয়েছে।
বিশ্বব্যাপী বিতর্কিত কোম্পানি হিসেবে পরিচিত ভিটল, গানভর ও টোটাল এনার্জিস বিভিন্ন দেশে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে কাজ নেওয়ার দায়ে শাস্তি পেয়েছে। উদাহরণস্বরূপ 2020 সালে ভিটল যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের জরিমানা প্রদান করে। একইভাবে গানভর এবং টোটালকেও বিভিন্ন দেশে দুর্নীতির দায়ে জরিমানা দিতে হয়েছে। বাংলাদেশেও এই কোম্পানিগুলোর কাজ প্রাপ্তি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে নসরুল হামিদ নিজে এসব কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আরেকটি বড় অভিযোগ হল দরপত্র প্রক্রিয়া এমনভাবে সাজানো হয় যে অন্যান্য কোম্পানিগুলো দরপত্রে অংশ নিলেও কাজ পায়নি। তালিকাভুক্ত 23টি কোম্পানির মধ্যে মাত্র কয়েকটি নিয়মিত কাজ পেয়েছে। এছাড়া নসরুল হামিদের পারিবারিক ব্যবসা পাওয়ারকো ইন্টারন্যাশনালের সঙ্গে ভিটলের অংশীদারিত্বের তথ্য বেরিয়ে এসেছে। পাওয়ারকোর মালিকানা এবং পরিচালনায় নসরুলের আত্মীয়দের সম্পৃক্ততা উঠে আসে, যা দুর্নীতির প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে। বিশ্লেষকরা বলছেন, দেশের গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে জোর দিলে আমদানির প্রয়োজন পড়ত না, অথচ কমিশন বাণিজ্যের সুযোগ নিতে স্থানীয় গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখানো হয়নি। পাশাপাশি নসরুল হামিদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। তাদের পরিবারের সদস্য ও মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে এবং এ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা পাঠিয়েছে। এতে নসরুল হামিদের স্ত্রী সীমা হামিদ, ছেলে জারেফ হামিদ এবং মেয়ে আলিফা হামিদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, উল্লেখিত ব্যক্তিদের নামে থাকা সব ব্যাংক হিসাব এবং লকার 30 দিনের জন্য স্থগিত রাখতে হবে। নসরুল হামিদ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যক্রম নিয়ে উত্থাপিত অভিযোগগুলো শুধু রাজনৈতিক নয়, বরং দেশের জ্বালানি খাতের স্বচ্ছতা এবং নৈতিকতার জন্য বড় প্রশ্ন তোলে। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং স্বজনপ্রীতির এ দৃষ্টান্তগুলো আমাদের শিখিয়েছে যে জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়বদ্ধতা নিশ্চিত করা কতটা জরুরি। ভবিষ্যতে সরকার ও প্রশাসন যদি এ খাতের নীতি ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে এর ফল দেশকেই বহন করতে হবে। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভবিষ্যতে আরও কি ভিডিও চান সেটাও অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।